গুপ্ত। জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে, কারণ জনগণ দেখেছে যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে। রূপের পরিবর্তন করে। এইটা আবার আমার ফেসবুকে যারা দেখেন যে আমি বিভিন্ন কয়েকদিন ধরে বা বেশ কিছুদিন ধরে এই যে গুপ্তর অন্তত 4টা রূপ পরিবর্তন করেছে এই গেল 15 মাসে। এটা কিন্তু আবার ভাববেন না যে ওনারা আমারটা একই রকম, সেটা না। হ্যাঁ, আবার ভাববেন না যে তারেক রহমান আমারটা দেখে দেখে উনি নকল করছে বা হাতে যে কাগজে আমারটা লেখা আছে, এটা কিন্তু না। হ্যাঁ, এটা হলো পর্যবেক্ষণ, এটা হচ্ছে রাজনীতি বিশ্লেষণ বা পর্যবেক্ষণ বা দূরদর্শিতার অংশ। মানে আমি দূরদর্শিতা সেইটা না, উনি দূরদর্শী সিদ্ধান্ত নেন, সেইটা যে পর্যবেক্ষণ যারা করবেন নিবিড়ভাবে তারা এটা বুঝতে পারবেন। আবার পর্যবেক্ষণ যারা করেন তারা বাস্তবতার নিরিখেই পর্যবেক্ষণ করেন। একটা ব্যাপার আমি চিন্তা করলাম, যেই কারণে আমি এই ভিডিওটা রেকর্ড করছি শান্তির আচ্ছা, সেটা হলো যে গেল বেশ কিছুদিন ধরে আমি আসলে বিএনপির যারা প্রার্থী ধানের শীষের এবং যারা গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায়, ওনারা মনে হয় গুপ্ত হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। কেন? ফেসবুকে, ইউটিউবে, বিশেষ করে ফেসবুকে আমি খুঁজে পাই না। মানে কয়েকদিন খেয়াল করলাম কি রে, ফেসবুকে ঢুকলেই শুধু জামায়াত ইসলামের অ্যাক্টিভিটি, ওনাদের বক্তব্যগুলো আসে, জামায়াতের আমিরের সহ একেবারে গেদা মেদা পিচ্ছি পাচ্ছি ওই যে আছে না যে কিছু পোলাপাইন বক্তব্য দেয়, চিল্লার রগমগ গলা ফাটাই ফেলায়, ওদের বক্তব্য আসে সবার। হ্যাঁ, বিএনপির কারো আসে না। তারেক রহমানেরটা যেটা আসে এটা আমার পেজ টেজগুলোতে, যেহেতু আমি নিজে স্ক্রলিংয়ে বা ব্রাউজিংয়ের মধ্যে থাকি, এটা হয়তো আসে, আর কিছু আসে না। এবার খুঁজে চেষ্টা করলাম, খুঁজলাম, ছাত্রদল থেকে শুরু করলাম, মোটামুটি 50, 60, 52, কত 53 জনের মতো গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী সহ দেখলাম। কয়েকজনে পাইলাম ছিটে ফোটা একটু একটু ওই প্রচারণা শেয়ার করছে, নিজেদের বক্তব্য হাতে গোনা হয়তো 3-4 জনের মানে বক্তব্য পাইলাম, যে বক্তব্যগুলো হচ্ছে প্রতিপক্ষের যেই প্রচারণা হোক আর অপপ্রচার হোক, মিথ্যাচার হোক আর আলোচনা হোক, সেটার যে জবাব দিতে হয়, এরকম কোনো বক্তব্য, এরকম কোনো কথা আমি একেবারে মোটা দাগে 2-4 জন বাদে এই 50-52 জনের মধ্যে কারো ফেসবুক পেজে আইডিতে পেলাম না। প্রার্থী যারা ধানের শীষের নির্বাচন এবার করতে যাচ্ছেন, ওনাদেরটা না পাওয়ার কথা স্বাভাবিক। ওনারা তো অলরেডি গাড়ির মডেল কোনটা, ফ্ল্যাগ লাগাবেন কোনটা, এটা বুকিং দিচ্ছেন বিভিন্ন জায়গায়। এরপরে ওনাদের ওয়াইফরা ভাবিরা হচ্ছে যে কোন ন্যাম ভবনে কোন ইয়া নেবেন, কোন অ্যাপার্টমেন্ট কিনবেন, এটা চিন্তা করতেছে। বাচ্চা কাচ্চারাও মোটামুটি এর পরবর্তী ধাপে ধাপে কী করবেন সেই চিন্তা ভাবনা করা শুরু করে দিয়েছেন, ফ্ল্যাগ লাগানো। এটা প্রার্থীদের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে। আবার প্রার্থীদের মধ্যে আবার বিএনপির মধ্যে আবার ওই যে বিদ্রোহী বা বিপ্লবী স্বতন্ত্র নামে তথাকথিত গুপ্ত কিছু প্রার্থী আবার দাঁড়ায় গেছেন এর মধ্যে, যারা হচ্ছে ওই জামায়াত ইসলামের প্রণোদনায় আগে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে কৌশলে অপপ্রচার চালাইছে। খেয়াল রাখবেন, আমি তথ্যপত্র দিয়ে বলি, যে কেউ চ্যালেঞ্জ করবেন আমি তথ্যপত্র রেখে তারপরে বলতেছি। বাট এখন ওই সংক্ষিপ্ত আকারে দিই, ওই এডিট মেডিট করার আর ধৈর্য নাই, এইটা আবার এখন বিরক্ত মোটামুটি। হ্যাঁ, এই জন্য আর এখন ভিডিও দেখে না, অনিয়মিত। তারেক রহমান দেশে আসার আগ পর্যন্ত তখন একা যুদ্ধ করেছি, ওই সময় যুদ্ধ করতে ভালো লাগতো। হ্যাঁ, কারণ হচ্ছে যে তখন যেহেতু কী বলে চ্যালেঞ্জ ছিল বেশি, হুমকি ধুমকি ঝুঁকিমুখি ছিল। এখন তো রিল্যাক্স সবাই, তাই না? এই জন্য আমিও একটু রিল্যাক্সের মধ্যে আছি। কিন্তু এই এখন দেখলাম যে আসলে তারেক রহমান তো বিএনপির না, তাই না? একার তো না, বা কোনো ওই নেতা, কোন এমপি, কোন প্রার্থী বা কোন গুপ্ত, বিএনপির মধ্যেও যে গুপ্ত আছে তাদের জন্য তো তারেক রহমান তো কারো রেজিস্ট্রি করা না। আপনার নেতা বা আপনি মন্ত্রী হবেন, এমপি হবেন দেখে তারেক রহমান তো আপনার না। তারেক রহমান আমারও, তারেক রহমান ওই লোকেরও, তারেক রহমান ওই লোকেরও, তারেক রহমান বাংলাদেশের। সো ওনার প্রতি যদি আমাদের কোনো কর্তব্য দায়িত্ব থাকে, সেটা তো আমাদের জায়গা থেকে আমার পালন করার অধিকার আছে। এখানে আমি মানে কারো মানে হিসাব করার সুযোগ নাই। বিএনপির নামে যারা এই যে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী এখনও মাঠে আছে, আমি একটু ওই সব এলাকায় যারা একেবারে মানে ছাত্রদল করেন, বিশেষ করে যারা তারেক রহমানের
ওই তৃণমূল ছাত্রদল বা তৃণমূল বিএনপির সম্মেলনগুলো হয়তো 20 বছর আগে, ওই সময় যারা ছিলেন তারা একটু দয়া করে আমাকে একটু ইনফরমেশনগুলো দিয়েন তো, যে এই যে বিএনপির ধানের শীষের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে কোন কোন নেতা কর্মীরা এখন পর্যন্ত প্রকাশ্যে অথবা গোপনে আছেন, এইরকম একটু দয়া করে আমাকে একটু জানায়েন তো ভাই। আমি ওনাদের একটু মানে নেতাগিরির কলিজা দেখতে চাই, যে খালেদা জিয়া তারেক রহমানের চেয়ে বড় ত্যাগী নেতা যে ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করতে পারে, তাদের পক্ষে বিএনপি কোনো কর্মী সমর্থক থাকবে, এইটা একটু এই উদাহরণটা এই হ্যাডোমালা নেতাদের কর্মীদের আমি একটু দেখতে চাই। কর্মীরা আমার মনে হয় নাই এরকম কর্মীদের, আসলে আগাগোড়ায় বিএনপির তৃণমূলের কর্মীরা সবসময় প্রমাণ দিয়েছে যে তারা এইসব মানে এই প্রতারকদের সঙ্গে কখনো যায় না। 2-4 জন নেতারা লোভে টোবে যাইতে পারে, বাট কর্মীরা সাধারণত যায় না। তারপরে দয়া করে একটু দিয়েন, হ্যাঁ দিয়েন। এই কারণেই বলতেছি, এই যে গুপ্ত যেটা শুরু করছিলাম, তারেক রহমানের বক্তব্য এখনও যারা বোঝেন নাই তাদেরকে একটু বলি যে আমি বিভিন্ন পোস্ট দিচ্ছি, দেখবেন গণমাধ্যমের গুপ্ত তত্ত্ব নিয়ে, এবং এই তারেক রহমান আজকে বললেন না যে ডাইনে একবার বামে একবার এদিকে পরিস্থিতি বুঝে, এটা গণমাধ্যমের যে বাস্তবতা এটা আপনারা অনেকেই বুঝতেছেন না। আমি মিরাজ হোসেন গাজী, আমি অন্তত পক্ষে মানে বাংলাদেশে এইটুকু আমি বলতে পারি যে সাংবাদিকতার ক্ষেত্রে আমার পলিটিক্যাল ভিউ থাকতে পারে, আমার দৃষ্টিভঙ্গি থাকতে পারে, পছন্দ অপছন্দ থাকতে পারে, বাট আমি খুবই চ্যালেঞ্জ করে বলি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আমি রিপোর্টিং যখন করি, যতক্ষণ করি ততক্ষণ আমার কাছে কোনো দলের কোনো কম বেশি কোনো কিছু নেই। কিন্তু আমি যেদিন থেকে দেখলাম যে তারেক রহমান গণমাধ্যমে উপেক্ষিত হচ্ছে, যেদিন থেকে দেখলাম যে তারেক রহমানের বিরুদ্ধে নিউজ হচ্ছে উল্টা, তারেক রহমানের অনেক ইতিবাচক, অনেক পজিটিভ দিক, অনেক গুরুত্বপূর্ণ নিউজ ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে, তখন আমি আমার দায়িত্বটুকু আমার মতো করে আমি পালন করা শুরু করি। একই সাথে যখন দেখলাম যে রাজনৈতিক প্রতিপক্ষ, যেটা শেখ হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে বলে নাই, এখনকার প্রতিপক্ষ সেগুলো নিয়ে বলছেন, তখন আমি চিন্তা করি আসল তথ্যটা আমি তুলে ধরবো। এবং আসল তথ্য তুলে ধরতে গিয়ে দেখলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে বা তারেক রহমানের পক্ষে নর্মালি বললে, জামাতের বিপক্ষে আমি গেল প্রথমে এক বছর কিছুই বলি নাই, 1 বছর তারা মোটামুটি 7-8 মাস একেবারে গালিগালাজ করতে করতে অস্থির, মানে বিএনপির নিউজও করা যাবে না, টেলিভিশন নিউজও শেয়ার করছে, ওইখানেও গালিগালাজ। হ্যাঁ, এরকম ভণ্ডামি বাটপারিয়া, এরা আবার রাজনীতি করবে। যদিও জামায়াতের আমির গতকালকে দেখছি উনি একটা পোস্ট দিয়েছেন যে এই ধরনের যে গালাগালি বা সামাজিক এইসব বিদ্বেষ ছড়ানো এগুলা ঠিক না, বা এটা করতে নিষেধ করেছেন উনি। ওনার নিষেধ কজন শুনে এটা দেখব, সমালোচনা করলেও তাদেরকে যেন না করে। বাট আমি ভাই সমালোচনা না করে এই প্রথম 1 বছর গালিগালাজ করতে করতে অস্থির। যাই হোক, সেটা ভিন্ন হিসাব, ওটা করুক, ওগুলো আমি যে পাত্তা দিন এগুলো বুঝি, কিন্তু আমি আসলে নিজের বৈশিষ্ট্যের বাইরে যাইতে চাই নাই। হ্যাঁ, এই জন্য নাইলে আমি আল্লাহ রহমতে যদি বিএনপির ফেসবুকে যদি বিএনপির লোকজন যদি খালি একটু শেয়ার করতো, হ্যাঁ আমার প্রতিবেদনগুলো এই অতীতে যেগুলো হয়েছে ওই সময় শেয়ার করতেন অনেকেই, গ্রামগঞ্জের তৃণমূলের কর্মী সমর্থকরা। আমি সেই জায়গায় সফল, আমি যেখানে যখন বাইরে কোনো জায়গায় গেলে মানুষজন যখন আমাকে জড়ায় ধরে যে ভাই আপনি একমাত্র তারেক রহমান সাহেব এবং ম্যাডামের যেই ইতিবাচক বিষয়গুলো তুলে ধরতেন বা একটা ওনাদের মতো করে বলতো, ওইটা আমার প্রাপ্তি। আমি কোনো জায়গায় ওই নেতাদের কাছেও মুক্ত আমি গণমাধ্যমে টেলিভিশনে যেহেতু রিপোর্ট করার সুযোগ নাই, টেলিভিশনগুলো যেহেতু গুপ্তবাদের দখলে চলে গেছে, এইটা যখন জানার পরে কোনো প্রতিকার হইতেছে না, তাহলে আপনারা ভবিষ্যৎ কি বুঝতেছেন? দেখেন, আমি এখনও সরাসরি বলতে পারতেছি না। বিএনপি নেতা কর্মীদেরকে বলি, ভাই আপনারা যদি মনে করে থাকেন আপনি 80% ভোট পাওয়ার পরে আপনার ফলাফল ঘরে নিতে পারবেন, এই আরামে যদি আয়াসে যদি থাকেন, আমি মিরাজ হোসেন গাজী, যারা আমাকে চেনেন, যারা আমার সম্পর্কে জানেন, যারা আমার সাংবাদিকতা, রাজনীতি পর্যবেক্ষণ এবং আমার ব্যক্তিত্ব, নীতি নৈতিকতা সম্পর্কে যাদের ধারণা আছে, যদি না থাকে তাহলে আমার ফেসবুক পেজটা একটু দেখবেন, অথবা আমার ইউটিউব চ্যানেল মিরাজ হোসেন গাজী লাইভ, বা প্রবাস তথ্য কেন্দ্র, এটা প্রবাসীদের জন্য আলাদা, বাট মিরাজ হোসেন গাজী লাইভ, MHG লাইভ, এই চ্যানেলটা দেখলে বুঝবেন যে আমার প্রতিবেদনগুলো, আমার ডকুমেন্টারিগুলো, আমার তথ্যগুলা কোনোটা আমি মন গড়া মন্তব্য মতামত দিয়ে করি না। আমি অ্যাক্টিভিজম যেটাকে বলে যে মন্তব্য দিয়ে চাপিয়ে দেওয়া না। আমি ইউটিউব, ফেসবুক, আমি সাংবাদিকতাটাই করতে চেয়েছি। কিন্তু কেন করতে চেয়েছি? বাধ্য হয়ে আমি আমার দায়িত্ব পালন। আজকে হয়তো এটা নিয়ে কোনো নাই, মানে আলোচনা থাকবে না, আর কোনো এক সময় ইতিহাসের কাছে হয়তো তখন হয়তো কেউ বলবে মিরাজ হোসেন গাজী ভাই আপনি আপনার জায়গা ঠিক। এই যে যারা কি বলে, এই যে গুপ্ত তত্ত্ব নিয়ে যে তারেক রহমান আজকেও বললেন, আমাদের দুর্ভাগ্য যে বিএনপি নেতারা বিশেষ করে দায়িত্বশীল যারা আছেন, তারা এটা নিয়ে কোনো রকম কোনো তৎপরতা তাদের নেই, কোনো রকম মাথা ব্যথা তাদের নেই, কোনো রকম মাথা ব্যথা নেই। বিএনপির নেতাদেরকে তারেক রহমান সেই 5 আগস্টের পর থেকে আমার মনে হয় বাংলাদেশে না, এই মহাদেশের মধ্যে উপমহাদেশে রাজনীতিতে নিজের দলের নেতা কর্মীদের এত শাসন করা,
এত ধমকানো, ভয় দেখানো, শাসন করা এবং এত শাস্তি দেওয়ার উদাহরণ, এবং অর্ধেক লোক পোলাপাইন বা অর্ধেক মানে নেতাকর্মীরা শাস্তি পাইছে, যেগুলো হচ্ছে পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়ার সংঘবদ্ধ অপপ্রচারের কারণে। আমি 4-5টা তথ্য এর আগে প্রতিবেদন আপনার ফ্যাক্ট চেক করে আমি দেখিয়েছি যে আসল ঘটনা কি আর মিডিয়াতে কিভাবে আসছে। সেই জন্যও কিন্তু তারেক রহমান শাস্তি দিতে বলেছে নেতৃবৃন্দকে, যে কোনো রকম সমাজে সাধারণ মানুষের বিপক্ষে যায় এমন কোনো তৎপরতা যে কারো বিরুদ্ধে থাকলে তাকে আগে বহিষ্কার করবা। এটা বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন। কিন্তু এইটা হয়ে গেছে কি, জামাত ইসলামের লোকজন দেখছি, শিবিরের লোকজন, ওরা কি এই যে তাহলে স্বীকার করেছে, এতগুলা বহিষ্কার করছে, মানে এই যে চোর ধরছে, তাহলে তারা একেবারে স্বীকার করে নিলেন যে উনির ঘরে চাঁদাবাজি আছে, অমুক আছে, তমুক আছে। চাঁদাবাজ, এই চাঁদাবাজটা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে, বুঝছেন, চাঁদাবাজ ইস্যুতে। এটা এখনই না, একটু পরে বলবো আর কি। বিএনপিকে তো ঘায়েল করার মধ্যে অন্যতম চাঁদাবাজি এটা করা হয়। আর হলো কি আছে, আরগুলো ওইরকম ধোপে টেকে নাই। ওই কয়েকদিন মিথ্যা টিথ্যা বইলা সামনে আলোচনা আসছে, এরপরে আবার হাওয়া হয়ে গেছে, মনে আছে সবগুলোই তো। কিন্তু দেখেন সংস্কার টংস্কার অমুক তমুক, কিন্তু যারা অভিযোগগুলো করছে তারাই দেখা গেছে যে স্ববিরোধী বক্তব্য দিছে, পরে প্রমাণ হয়েছে। এগুলো আবার ধরে দেওয়ার মতো লোকও নাই, ধরে দেওয়ার মতো লোকও নাই। দেখেন এই যে আমার জামাতের বন্ধুরা যারা গালিগালাজ করেন, আপনারা একদিন আমার একটু অনুমতি দিবেন যে মিরাজ হোসেন গাজী ভাই, আপনি একটু জামাতের যে অনিয়ম অপকর্মগুলো আছে একটু তুলে ধরেন, এটা অনুমতি দেন, একেবারে খোদার কসম আপনাকে বলি, এটা অনুমতি দেন। আমি গ্যারান্টি দিয়ে বলি, 100% তথ্য উপাত্ত তথ্য প্রমাণ দিয়ে আমি একটু তুলে ধরতে চাই। আমার জামাত ইসলামের সমর্থক বন্ধুরা যারা গালাগালাজ করছেন, তাই না, একটু আমাকে অনুমতি দেন যে ভাই, আপনার যদি এতই থাকে, আপনার জামাতের অপকর্ম যদি পান কিনা দেখেন, কোনো অন্যায় বা অপকর্ম, অনিয়ম, মানে অনিয়ম বা অপকর্ম, অন্যায় নেয় না, যেটা অন্যায়, এইটা পাওয়া যায় কিনা, এটা আমাকে একটু অনুমতি দিবেন। একটু চিন্তা করে কমেন্টে একটু লেখেন দয়া করে, গালিগালাজ করতে পারবেন। এর মধ্যে একজন আছে আমাদের বোধহয় ব্যবসায়ী, বোধহয় সম্ভবত রিক্রুটিং এজেন্সির মালিক, ম্যান পাওয়ার ব্যবসায়ী বোধহয়। আমি ওনার সম্পর্কে আজকে কয়েকজন আমাকে স্ক্রিনশট পাঠালেন কমেন্টের ওনার, আমি তো আগেই দেখছি, ভদ্রলোক কী যেন নাম, ওনাকে নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, এটা পরে। আমার পরিচিত, আমার ফেসবুক আইডিতে ফ্রেন্ড, আমার আইডিতে কিন্তু অল্প 1500-1600 বোধহয় ফ্রেন্ড, অল্প, পেজটাও ওপেন, আইডিতে ফ্রেন্ড, তারপরে সেখানে উনি ফ্রেন্ড, তারপরে আমি যেহেতু দেখেছি যে প্রবাস সেক্টর নিয়ে উনি কাজ করেন, আমি ফ্রেন্ড বানিয়েছি। কিন্তু ওনার কাজই হলো, মুরব্বী বয়স্ক মানুষ, দাড়ি টাড়ি আছে জামাতের সুন্দর, ওনার কাজই হলো মানে ওনার বাচ্চা কাচ্চা করে আমি দেখাবো, এই কমেন্টগুলো সবগুলো আমি রেখে দিছি, ওনার বাচ্চা কাচ্চার উদ্দেশ্যে ভিডিওটা বানাবো, যে আপনার বাবা এরকম রুচিসম্মত মানুষ, যে এই পোস্টে বা এই লেখাতে এই কমেন্ট ওনার সন্তানদের উদ্দেশ্যে আমি ডেডিকেট করে এটা করবো, আর এছাড়া তো আর কিছু করার নেই। বিএনপি নেতাদেরকে বলি, ভাই, গুপ্ত বাহিনীর তৎপরতা কত দিকে থাকতে পারে। তারেক রহমান কিন্তু আজকে ওনার মঞ্চের সামনে ওনার নেতাদের উদ্দেশ্যে বলছে, এই গুপ্তদের কি বলছে যেন ভাই, বলে দান দেই তো, ওই স্বৈরাচার আর গুপ্তদের সাথে আছেন কারা কারা, হাত তোলেন দেখে, কেউ নাই, তাহলে দেশ গঠনে আছেন কারা কারা, হাত তোলেন। এই সবাই আছে, রাজবাড়ী ফরিদপুরের লোকজন কিন্তু আজকে ধরা খাইছে, ঠিক আছে না, আজকে কিন্তু আরেক কিন্তু একটু মজা করছে, খেয়াল করছিলেন কিনা, ফরিদপুরে পোলাবাইন যে দুষ্টু, এটা বুঝছে উনি, বুঝছেন, এই কারণে দুষ্টুমি করছে। কিন্তু স্বৈরাচার আর ভাইজান ফরিদপুরের লোকজন কিন্তু কেউই আর নাই, কি বলে, স্বৈরাচারের সাথে আর গুপ্তবাদের সাথে কিন্তু ফরিদপুর অঞ্চলের লোকজন নাই, এটা সব ফ্রেশ, আজকে এটা প্রমাণ হয়েছে। কিন্তু দুষ্ট আছে, এটা বুঝছে, তার কারণ কিন্তু বুঝছে, দেখছেন, তার কারণ কিন্তু মানে যেই অঞ্চলে যেরকম ভাষা বা আচরণ করতে হয়, এটা কিন্তু উনি করেন, এটা খেয়াল করছেন কেউ। এটা নিয়ে আমি একটা প্রতিবেদন আছে, আমি রেডি করতেছি, এটা দেখাবো না, মানে অর্থাৎ যেখানে যেরকম আমরা ড্রেস কোড, অনেক সময় একটা ব্যাপার থাকে না, একজন পলিটিক্যাল লিডার, জাতীয় নেতার বৈশিষ্ট্য আসলে অবাক হবেন। নোয়াখালী মামাবাড়ি এলাকায় গেছিলেন, কুমিল্লার নোয়াখালী, ওইখানে আমার এক বন্ধুরা আছে, তাই আমি একজনকে কইতেছি যে কিরে, কুমিল্লা যে বন্ধুত্ব করে ইতর কয়, তার মানে তারেক রহমান কি বুঝছে যে কি কয়, তোরা যে ইতরামি করস, মামা হ্যাঁ তো আমগো এলাকারই বাইক না হয়, তাই তো হ্যাঁ তো আমগো দলেরই লোক, কইতেছে কি আমার এক ফ্রেন্ড কুমিল্লা, কইছে না, এই ভাই কি কয়, স্লোগান টোগান দিস না রে ভাই, স্লোগান দিয়ে কোনো লাভ নাই রে, তুই কথাগুলো তোর কিন্তু গুপ্ত কমু, হ্যাঁ যা কয় কোগা, আমরা আমাদের কাজ করবো, কোগা। এটা মনে আছে কারো, আমি খুব মজা পাইছি।
আবার হচ্ছে যখন উনি ওই বনানীতে যখন বনানী সোসাইটির আমন্ত্রণে একটা দোয়া মাহফিলে গিয়েছিল, অথবা লন্ডনের সবশেষ যে প্রোগ্রাম, সেই লন্ডনের প্রোগ্রামে যখন উনি ফ্যামিলি কার্ড মেডিকেল স্বাস্থ্যসেবা নিয়ে যখন বলছিলেন, আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে একজন নেতা যে অক্সফোর্ড ইউনিভার্সিটির লেকচারারের মতো উনি যে কথা বলতে পারে, এটা তো এই প্রথম মুগ্ধ হইলাম। একটা মেয়ে, উনি বাইরে কোনো একটা দেশে, হয়তো বাংলাদেশি বাট বিদেশে লেখাপড়া করে। আমি কমেন্টটা পড়ে ওনার চিন্তা করছি যে দেখেন এই নেতাই কিন্তু আবার আমাকে রাজবাড়ি ফিরতে গিয়ে পোলাপানির ডস দেয় যে এই কে কে বিপক্ষে আছেন, কে কে পক্ষে আছেন। শেষ কথা হলো, দলের ভেতরে দলের বাইরে জাতীয়তাবাদী ঘরানার যাদেরকে বিভিন্ন জায়গায় মনে করা হয়তো, বিভিন্ন দায়িত্বশীল জায়গায় পেশাজীবী সংগঠনগুলোতে, প্রতিটা জায়গায় নজরদারি বাড়ান। আবারও বলি, তারেক রহমানের প্রত্যেকটা কথা একটা করে দলিল, প্রত্যেকটা বাক্য নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনা, শুধু না কঠোর নির্দেশনা। এটা মনে রাখবেন। সামনে আরও সময় যেহেতু আছে, দয়া করে যারা নেতারা যারা আছেন, তারেক রহমান নিশ্চয়ই আপনাদেরকে বক্তব্য দিতে, কাউন্টার দিতে, জবাব দিতে নিষেধ করেন নাই, নাকি সেটা নিষেধ করছেন? উনি বলছেন জনগণের বিপক্ষে যায় এমন কোনো কাজ কেউ করবা না দলের, তাই না? তা আপনার দলের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে, এই যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলে, যে বলে কি খাম্বা বলে, যেগুলো শেখ হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে বলে নেই, সেগুলো জামাতের শিবিরের পোলাপাইনেরা বলে, মিথ্যাচার করে, কইরা আবার দুদিন পরে থাইমা যায়। একটা রাজনৈতিক দলের নেতারা মঞ্চে দ্বারা মিথ্যা কথা কিভাবে বলে? আমি এইটা খুঁজে পাই না। তাদের আবার লজ্জা হয় না? এটা কি জামাতের বন্ধুরা কি মাইন্ড করবেন? ওকে, আমি তারেক রহমানের পক্ষ নিয়ে বলতেছি, তারেক রহমানের একটা কথা, একটা তথ্য দেখান তো যে উনি পরিকল্পিতভাবে নিজে মিথ্যা কথা আরেকজনের উদ্দেশ্যে বলছে বানায়? না, বলেন নাই। এবং জবাব দিতে গেলেও উনি চেষ্টা করছেন যে মোটামুটি একটা রেখে তারপরে জবাব দিতে। কিন্তু আপনার এই যে দুর্নীতি নিয়ে যে কথাগুলো বললে কদিন আগে, এই যে খাম্বা নিয়ে বলেন, এগুলো শেখ হাসিনার আমলেও কোনো শুনছেন? তার কেমন বিধি একটা অভিযোগ, কোনো কিছু অস্তিত্ব ছিল? শেখ হাসিনা গালিগালাজ করেছেন অনেক, কিন্তু এগুলো তো বলেননি কখনো। এগুলো রাজনীতিতে দয়া করে এগুলো করবেন না। আর বিএনপির লোকজন তো চান্সও আপনারা পাইছেন। আপনাদের যে কৌশলী বক্তব্যের কাছে বিএনপি আলাদা, তো সত্যি কথা, যেটা বাচ্চা কাচ্চার মতো, পাইতে ক্লাসের স্টুডেন্টের মতো আর কি। আমার একটু অনুমতি দেন না ভাই, জামাতের বন্ধুরা আল্লাহর কি লাগে চ্যালেঞ্জ করেন না যে গাজী তুই কত পারস দিয়ে দালালি করতে, আজকে আমাদের ভুল ধর, জামাতের কোনো অন্যায় আছে কিনা ধর, আল্লাহর কাছে একটু বলেন ভাই প্লিজ, একেবারে আপনারা বলে দেন, আমি একটা অনুমতি দেন, আমি একটা প্রতিবেদন বানাই আপনাদের জামাত ইসলামের অপকর্ম, ভণ্ডামি বা মুনাফিকি বা এই যে মিথ্যাচার, এটা একটু দেন না, দেখি পাই কিনা খুঁজে, তথ্য প্রমাণ দিয়েছে একেবারে সত্যি, মানে রিপোর্টিংয়ের মতো। ধরেন আপনাদের কি বলে, আমিরে জামাতের কাছে গিয়ে আমি ওনারে দেখায় এডিটিং করেও আমি তারপর প্রকাশ করতে পারবো। অথবা মাসুদ ভাই, আমার প্রিয় ডক্টর মাসুদ ভাই, শফিকুল মাসুদ ভাই দেখায়ও আমি করতে পারবো। মাসুদ ভাই তো যেই এক তওবা করছে ভাই, আল্লাহ, নির্বাচনের আগে এটা যদি উনি ওকে। তবে গণমাধ্যমের গুপ্ত এটা এখনো কেউ যেটা নিয়ে মনোযোগ দিচ্ছেন না, তারেক রহমান মনোযোগ দিচ্ছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। এবং উনি জানেন। তবে আগামীর দিন, প্রত্যেকটা দিন আরো কঠিন। আল্লাহ হাফেজ।